যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, সম্মানিত দর্শক শ্রোতাদের, প্রথমত হলো যে তারেক রহমান একটি দলের প্রধান, উনি দেশে ফিরবেন স্বাভাবিকভাবে, সেটাকে আমরা স্বাগত জানাবো। এবং পরবর্তী যে কথাটা আপনি বললেন পরিবর্তনের বার্তা, সেটা তো আগামী দিনে আমরা বুঝতে পারবো। কারণ আমরা তো আসলে বাংলাদেশটা একটা নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যে কিন্তু আমরা আছি, একটা অনিশ্চয়তার মধ্যে আমরা আছি, একটা আতঙ্কের মধ্যে আছি। আমাদের যে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে যে বাংলাদেশ আমরা প্রত্যাশা করেছিলাম, সেই বাংলাদেশ তো আমরা পাইনি। 54 বছরে যারা দেশ শাসন করেছে, গণতান্ত্রিকভাবে দেশ কখনো পরিচালিত হয়নি। বারবার আমাদেরকে অভ্যুত্থান করতে হয়েছে ভোটাধিকারের জন্য, গণতান্ত্রিক বিধি ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য। আমরা আশা করব নিশ্চয়ই আগামীতে নির্বাচন হবে, সেই একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন, যেই কাজটা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব, সেই নির্বাচনটা সুষ্ঠুভাবে হোক। আমরা চাই নির্বাচনে সাধারণ মানুষ ভোট দিতে পারুক, তাদের ভোটাধিকার তারা প্রয়োগ করুক। আমরা বলতে চাই, মানুষ শেখ হাসিনা সরকারের আমলে 3টা নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি। সেই দিক থেকে বিবেচনা করে আমরা দেখার অপেক্ষায় কি পরিবর্তনটা হয়। আর সামগ্রিকভাবে যেটা বলতে চাই সেটা এই, যে আসলে এটা আমাদের সঙ্গে অনেকে পার্থক্য করতে পারেন বা আমাদের সঙ্গে ভিন্ন মতো থাকতে পারে। আমরা মনে করি যে ব্যবস্থায় দেশটা পরিচালিত হচ্ছে, এই ব্যবস্থার যদি পরিবর্তন না করা যায়, টোটাল সিস্টেমটার কথা বলতেছি, তাহলে আসলে বাংলাদেশে কখনো তার কাঙ্ক্ষিত লোকে বাংলা যেতে পারবে না। আপনার একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি বলি, ধরেন শেখ হাসিনা 16 বছরের ফ্যাসিস্ট শাসনে যে ব্যবস্থা কায়েম করে রেখেছিল, সেই ব্যবস্থা কিন্তু এখন বহাল আছে। এবং এই ব্যবস্থার কারণেই কিন্তু আমরা এখন লক্ষ্য করছি যে নব্য ফ্যাসিবাদের এই সময়কালে একটা উত্থান আমরা দেখতে পাচ্ছি। তো ব্যবস্থা বদলের সংগ্রাম বা ব্যবস্থা বদল যদি আমরা না করতে পারি, তাহলে খুব বেশি কিছু পাবো বলে মনে হয় না। তবে দেশটা একটা গণতন্ত্রের পথে চলুক, সেটা আমাদের প্রত্যাশা। গণতান্ত্রিক বিধি ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক, মানুষ যেন তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে। একটা নির্বাচনের ভেতর দিয়েই দেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে, সেটা আমরা মনে করি না। এটা একটা প্রক্রিয়ার ব্যাপার। তবে মূল যে বিষয়টা হলো সেটা এই, বাংলাদেশ এখন যে অবস্থায় আছে সেখান থেকে বেরিয়ে আসতে হলে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন হওয়া খুব জরুরি। নির্বাচন হতেই হবে, যদিও নির্বাচন নিয়ে সংশয় আমরা দেখতে পাচ্ছি। সাম্প্রতিক কতগুলো ঘটনা ঘটেছে, যেটা আমরা বলার চেষ্টা করেছি, এটাকে নির্বাচনকে বানচাল করার জন্যই ঘটনাগুলো ঘটানো হয়েছে, যেটা খুবই দুর্ভাগ্যজনক। এবং কারা ঘটাচ্ছে সেটা সবাই জানছেন, সবাই দেখছেন। আমাদের স্বাধীনতা বিরোধী শক্তি, দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল শক্তি, তারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে এবং এই ঘটনা ঘটিয়ে তারা নির্বাচনকে প্রলম্বিত করার চেষ্টা করছে। তা আমাদের বিবেচনায় মনে হচ্ছে যে নির্বাচন হবে, এই নির্বাচনটা হতেই হবে এবং বাংলাদেশটাকে একটা গণতান্ত্রিক বিধি ব্যবস্থার জায়গায় বাংলাদেশটাকে নিয়ে যেতে হবে। আবার আপনার কাছে আসবো আলাউদ্দিন মোহাম্মদ, এই যে কথাগুলো বলা হচ্ছে, যে এইমাত্র যে কথাগুলো বলা হলো, যে নৈরাজ্য, অনিশ্চয়তা, এক ধরনের আতঙ্কের মাঝে দেশ, এমন বাস্তবতায় আমরা যে ব্যবস্থা বদলের কথা বলছিলাম, সেই সংগ্রাম চলছে, এমন বাস্তবতায় তারেক রহমানের প্রত্যাবর্তন এনসিপি আসলে কি দৃষ্টিতে দেখছে? আপনাকে ধন্যবাদ, আমার বিজ্ঞ সহালোচকবৃন্দ এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমত আমরা প্রায় 1.5 বছর অন্তর্বর্তীকালীন সরকারের শাসন অথবা দেশ পরিচালনা দেখলাম। একই সাথে আমরা এটাও দেখলাম যে বাংলাদেশে আসলে আমরা গণঅভ্যুত্থান যতটা আনন্দের বিষয়, গণঅভ্যুত্থানের পরের সময়টা ততটা সংকটের। এবং এই সংকট উত্তরণের জন্য আসলে গণঅভ্যুত্থানের সময়কার যে জাতিগত ঐক্য দরকার হয়, তার চেয়ে আরও বড় ধরনের ঐক্য দরকার হয়। আর একটা বিষয়, আসলে আপনার ধ্বংসের জন্য অনেক বেশি মেধাও লাগে না, ধ্বংসের জন্য অনেক বেশি আপনার মানে এফোর্টও দিতে হয় না। ধ্বংস একটা কালেক্টিভ, সৃষ্টি করতে অনেক সময় লাগে, ধ্বংস করতে মুহূর্ত। এখন ধরুন সৃষ্টির যে সময়টার যে আপনার একটা জাতিগত ঐক্য লাগে, ধৈর্য লাগে, একটা আপনার পদ্ধতিগত প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় এবং এটা সময় লাগে। তো এই সময়ে বাংলাদেশে এমন একটা অবস্থায় এসেছে, বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন, আমি মনে করি যে এটা আসলে আমাদের রাজনীতির মোড় ঘুরিয়ে দিবে। আর একটা বিষয় হলো যে একটা বড় আশঙ্কা অথবা মানে সব কিছু নিয়ে একটা অনিশ্চয়তা রয়ে গিয়েছে এখন পর্যন্ত।
আমরা মনে করি যে অনিশ্চয়তার একটা অবসান ঘটবে এবং স্বাভাবিকভাবে যদি এটা আগে ঘটতে পারতো হয়তো বা আমরা আরও অনেকগুলো স্যাবোটেজ অনেকগুলো বিপদ থেকে বাঁচতে পারতাম, বাট দেরিতে হলেও এটা যে হতে যাচ্ছে এটা আমার মনে হয় এটা বাংলাদেশের প্রতিটি নাগরিক ইভেন যারা তারেক রহমানকে তার পার্টিকে ভোট দিবেন না কিংবা যারা তার কট্টর বিরোধী তাদের কাছেও আমার মনে হয় এটা একটা স্বস্তির যে অন্তত আপনি কাউকে পাচ্ছেন যার সাথে আপনি খেলতে পারবেন, আপনি নির্বাচনে প্রতিযোগিতা করতে পারবেন, প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। আর এনসিপির পক্ষ থেকে দেখেন এনসিপি কী চায় আসলে, এনসিপি তো মানে সামহাও এইবার নির্বাচনে অংশগ্রহণ করছে, কিন্তু এই নির্বাচনটা এনসিপির জন্য নির্বাচনে অংশগ্রহণটাই মুখ্য। এখানে নির্বাচনে আসলে কি ফল হবে না হবে আমরা কার্যত আসলে ওইভাবে তাকাচ্ছি না। আমরা দেখতে চাচ্ছি যে বাংলাদেশে এই তরুণ প্রজন্ম 3টা নির্বাচনে ভোট দিতে পারে নাই। এখন আমাদের অনেকের কাছে 3টা নির্বাচনে ভোট দিতে পারে নাই যেমন একটা মানে ইয়ার বিষয়, যে এটা মানে মনে হচ্ছে যে অনেক বড় লস হয়ে গিয়েছে। যে তরুণ তার জীবনে ভোট দিতে পারে নাই তার জন্য কিন্তু এটা লসের না, তার জন্য আসলে একটা ভিন্ন বাস্তবতা। তার জন্য 24-এর গণঅভ্যুত্থানের পরে 26-এর নির্বাচন হলো একটা নতুন দিগন্ত। সে বাংলাদেশের গণতন্ত্রকে নতুন করে জানবে, নতুন করে দেখবে, শিখবে। তো তার কাছে আসলে আমরা কি বার্তা নিয়ে আসবো, তাকে আমরা কি গণতন্ত্র উপহার দেবো? আমরা বারবার বলেছি 14 নির্বাচন আপনার স্বাভাবিকভাবে এখানে 153 আসনে আনকনটেস্টেড সংসদে চলে গিয়েছে। 18 নির্বাচনে আপনার আমি সবাই জানি ধরে 24 নির্বাচন একই। এখন যদি 26 নির্বাচন এমন হয় যে চরম সংঘাতময় এবং নির্বাচনকে ঘিরে যদি সামাজিক অস্থিরতা অনেক বেড়ে যায় এবং নাগরিক জীবন যদি সত্যিকার অর্থে আরও অনেকগুলো ভোগান্তির দিকে যায়, তখন কিন্তু তরুণদের কাছে এটা একটা ভয়াবহ বার্তা নিয়ে আসবে। এটা এমনও হতে পারে পরবর্তীতে নির্বাচনের জন্য, অথবা কেউ যদি নির্বাচনকে আবার ডিস্টর্ট করে প্রক্রিয়াটাকে, তখন কিন্তু সে আবার মাঠে নামবে কিনা, নির্বাচনের দাবিতে না শুধুমাত্র গণতন্ত্রের দাবিতে সে নামবে কিনা, এটাও কিন্তু তার কাছে একটা আপনার প্রশ্ন হিসেবে দেখা দিবে। কারণ এখানে গণতন্ত্রের বিরুদ্ধে অনেকগুলো শক্তি আছে যারা কার্যকর আছে। আপনি যদি রাস্তাঘাটে তাকান, আশেপাশে তাকান, দেখবেন ধরেন তারা কিন্তু বিভিন্নভাবে গণতন্ত্রের যে উইক দিকগুলো আছে সেগুলোকে বারবার সামনে নিয়ে আসছে। আমাদের উচিত হলো যারা আমরা রাজনীতি করি, গণতান্ত্রিক রাজনীতির প্রতি শ্রদ্ধাশীল, প্রতিশ্রুতিবদ্ধ, তারা গণতন্ত্রের এই ছোট ছোট লুপহোলসগুলোকে যতটা সম্ভব এড়িয়ে গিয়ে আমাদের নিজস্ব যে সংকটময় অবস্থা তৈরি হয়েছে বিগত নির্বাচনগুলোতে, সেগুলো থেকে শিক্ষা নিয়ে এই নির্বাচনে যদি সত্যিকার অর্থেই একটা নিরাপদ, অর্থবহ এবং সুষ্ঠু নির্বাচন যদি উপহার দিতে পারি, তখন মনে হয় যে এই তরুণদের আকাঙ্ক্ষা পূরণ হবে। এবং তরুণদের আকাঙ্ক্ষার বাইরে আসলে এনসিপির কোনো আলাদা আকাঙ্ক্ষা নেই। প্রশ্নটা আমি এইভাবে রাখতে চাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে এনসিপির মানে সবচেয়ে বড় প্রত্যাশা কি, তার কাছে চাওয়াটা কি? সবচেয়ে বড় প্রত্যাশা হলো যে বিএনপি একটা পাগলা ঘোড়া, এখন উনি ঘোড়ার পিঠে চড়বে, চাবুক ধরবে এবং এটাকে শক্তিশালী ব্যাগে একটা সংহত উপায় নিয়ে যাবে। কারণ আমরা আসলে আমি বিএনপিকে ভোট দেবো না, হ্যাঁ হয়তো বা ভাইও দেবেন না, কিন্তু আমরা চাই বিএনপি সঠিক পথে থাকুক, আমরা চাই অন্যান্য রাজনৈতিক দলও সঠিক পথে থাকুক। এখন সবচেয়ে বড় যে শক্তিটা, যার প্রতি অনেক মানুষের প্রত্যাশা, অনেক মানুষের এখানে আপনার অংশগ্রহণ আছে, সেই শক্তিটা যে কোনোভাবে আপনার নড়বড়ে থাকুক, সেটা আসলে আমরা কেউ চাই না। আবার আপনার কাছে আসবো। স্টুডিওতে স্বাগত জানাচ্ছি এনডিএম চেয়ারম্যান ববি হাজার আপনাকে। যেমনটা বলছিলাম, আজকে আমাদের এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্টের বিষয় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, গণতন্ত্রের উত্তরণ। যে কথাগুলো হচ্ছিল যে তারেক রহমানের দেশে ফেরা, শেষ যেই কথাটা আলাউদ্দিন মোহাম্মদ বলছিলেন যে তারেক রহমানের দেশে ফেরাটা রাজনীতিতে এক ধরনের মোড় ঘুরিয়ে দেবে, অনিশ্চয়তা, সেটা নির্বাচন হোক, সামনের দিনের ভবিষ্যৎ নিয়েও যত অনিশ্চয়তা সব কেটে যাবে, অবসান ঘটবে। আপনিও তাই মনে করেন কিনা? আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সহ সকল আলোচক বৃন্দদের এবং বাংলা ভিশনের সকল শ্রোতাকে আমার সালাম এবং শুভেচ্ছা। অবভিয়াসলি আগামী 25 তারিখে দিকে আমরা সকলেই অ্যাকচুয়ালি পুরো দেশবাসী তাকিয়ে আছে, বিকজ অনেক প্রত্যাশা আছে, তার জন্য তাকিয়ে আছে। ওনারাও আমি যা কথা শুনছিলাম, সবারই অনেক প্রত্যাশা আছে, জনতার অনেক প্রত্যাশা আছে। অনেক কারণে এই প্রত্যাশাগুলো আরও বেশি বেড়েছে লাস্ট 2-1 মাসে বা কয়েক সপ্তাহে। দেশে অরাজকতা বেড়েছে, অনেক ধরনের আশঙ্কা বেড়েছে। আমি মরহুম হাদির রুহের মাগফিরাত কামনা করেই বলছি যে তার হত্যাকাণ্ড মতো মর্মান্তিক ঘটনা এবং তারপর এটাকে কেন্দ্র করে, মানে এটাকে একটা এক্সকিউজ হিসেবে ব্যবহার করে অনেক ধরনের সংখ্যালঘুদের উপরে বলেন, আর মিডিয়া হাউসগুলোর উপরে বলেন, বা যেভাবেই বলেন, বা আরও রাজনৈতিক এনসিপির একজন রাজনৈতিক নেতাও উপরে হত্যা চেষ্টা হয়েছে। সো এই ঘটনাগুলো, এই অরাজকতাগুলো তৈরি করা হচ্ছে। আমার পার্সোনাল ধারণা হলো যে নির্বাচনকে সংখ্যাগ্রত করবার জন্য, যেমন আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেই বলছি, যেহেতু আমার বেশিরভাগ, আমি রাজনৈতিক পরিবার থেকে আসিনি, আমার বেশিরভাগ বন্ধু বান্ধবী তারা ব্যবসায়ী,
আমি যত গুরুত্বপূর্ণ বড় বড় ব্যবসায়ীদের সাথে রিসেন্টলি কথা বলছি, গত কয়েক সপ্তাহ ধরে যদি বলি, সবার একই নিঃশ্বাসে দুইটা কথা। একটা হলো নির্বাচন হইতেই হবে, দ্বিতীয় হলো নির্বাচন কি হবে, মানে নির্বাচন হতে হবে, আবার একই সাথে সংখ্যা। কিন্তু নির্বাচন কি হবে, এই যে এই শঙ্কাটা, আশঙ্কাটা, এগুলো তৈরি করেছে এই জায়গাগুলো থেকে, এবং অনেকগুলো শক্তি মিলে তৈরি করেছে এগুলো। কিন্তু মানে এই হাদির মর্মান্তিক হত্যাকাণ্ড যেইভাবে হলো, যেভাবে পালাতে সক্ষম হলো, কোথায় পালিয়েছে তার আমরা জানি না, বা যেভাবে সক্ষম হলো তার সাথে খুব গোছানো অনেক কিছু কর্মসূচি হলো, তৌহিদি জনতা হঠাৎ করে দাঁড়িয়ে গেল, এগুলো পরিষ্কার করে যে গুরুত্বপূর্ণ অনেক স্টেক হোল্ডার এটার সাথে জড়িত, রাজনৈতিক অরাজনৈতিক গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার এটার সাথে জড়িত। অনেকেই হয়তো নির্বাচন পিছিয়ে গেলে তাদের লাভ হয়, বা নির্বাচন না হলে লাভ হয়, বা নির্বাচনকে যদি প্রশ্নবিদ্ধ করা যায় এবং ওটার মাধ্যমে যদি নির্বাচনের দিন অনেক ধরনের আপনার, যেগুলো এর আগের 3-4টা নির্বাচন আমরা দেখেছি, অনেক ধরনের রিগিং বা অনেক কিছু করা যায়, তাহলে তাদের সুবিধা হয়। এরকম অনেক শক্তি আছে, তাদের অনেক ধরনের প্রচেষ্টা হয়তো আছে বা থাকতে পারে। এই জায়গা থেকে 25 তারিখে জনাব তারেক রহমানের আশাটা অনেক কিছুরই মোড় ঘোরাতে সক্ষম হতে পারে। বিকজ আলটিমেটলি সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জনগণ কি বিশ্বাস করে। এই যে আশঙ্কার কথা বলছিলাম, যে বড় বড় ব্যবসায়ীরা তারা নির্বাচন চায়, তারা বলছে যে নির্বাচন ছাড়া তাদের ব্যবসা বাঁচবে না, তাদের ব্যবসা না বাঁচলে দেশ বাঁচবে না, অর্থনীতি বাঁচবে না, কিন্তু নির্বাচন কি হবে, এই যে আশঙ্কাটা, জনাব তারেক রহমানের ফেরাটা, এটা এই মোড়টা পাল্টে দিতে পারে, এই পারসেপশনটা আবার বদলে দিতে পারে। এই যে আশঙ্কার জায়গায় যে নির্বাচন হবে কি হবে না, এই পারসেপশনটা বদলে দিতে পারে। এবং এই পারসেপশনটা যদি শক্তভাবে আমরা বদলাতে সক্ষম হই, তাহলে কিন্তু আমরা অনেক দূর এই সঠিক একটা নির্বাচন পাওয়ার পথে চলে গেছি। অবভিয়াসলি একদিনে সবকিছু বদলে যাবে না, বাট 25 তারিখটা খুব গুরুত্বপূর্ণ। এবং 25 তারিখের পর, তারপরের যতখানি সময় আছে, জনাব তারেক রহমান কি নেতৃত্ব দেন, মানে এর আগে ওনার নেতৃত্ব আমরা দেখেছি, উনি অনেক ওনার আমরা সবাই সাধুবাদ জানিয়েছি, ইতিবাচকভাবে দেখেছি, আবার দু এক সময় সমালোচনাও করেছি, সব কিছুরই ভালো মন্দ থাকে, তো সব কিছুরই কিছু সমালোচনাও থাকবে। তবে এখন যে মুহূর্তে দেশ এসে দাঁড়িয়েছে, অলমোস্ট একটা ক্লিফের প্রেসিপিসে আমরা দাঁড়িয়ে আছি, একটু ধাক্কা এবং আবার পুরো উল্টো দিকে আমরা যেতে পারি। সেই জায়গা থেকে উনি 25 তারিখের পর, 25 তারিখটা গুরুত্বপূর্ণ, এবং 25 তারিখের পর উনি কি নেতৃত্ব দেন। কারণ দেখেন, উনি শুধু কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা এই দলের সাথে যে জোট, এটা নেতৃত্ব দিচ্ছেন না। কেন এই কথাটা বলছি, যে জনগণের কাছে বা অধিকাংশ জনগণ এখনো মনে করে, আমি পার্সোনালি মনে করি, বাট দেন না হওয়া পর্যন্ত জানবেন, বাট অধিকাংশ জনগণ এখনো মনে করে যে ওনার নেতৃত্বাধীন দল এবং জোট আগামী নির্বাচন হয়তো জয়লাভ করবে। তাহলে আগামী সরকার হয়তো উনি নেতৃত্ব দেবেন। আর সেই জায়গা থেকে তাহলে 25 তারিখের পর ওনার নেতৃত্ব কেমন, উনি কি করেন, কি দেখান দেশবাসীকে, সেটা বিশাল প্রভাব রাখবে। সো কাদের সাথে কিভাবে কথা বলেন, কি মুভ করেন, কিভাবে করান, এগুলো বিশাল আপনার কি বলে ইম্প্যাক্ট রাখবে সামনের নির্বাচনটা, 12 তারিখের নির্বাচনটা আসলে আমরা সঠিকভাবে পাচ্ছি কিনা। সো ইয়াস, অত্যন্ত গুরুত্বপূর্ণ 25 তারিখে ওনার আশা, 25 তারিখ দিনটা, এবং তারপরে উনি কি করেন। জি, বিরতিতে যাবো, তার আগে একটু শুনে নেব। সৈয়দ ইমরান সালে প্রিন্স আলাউদ্দিন মোহাম্মদ বলছিলেন যে তারেক রহমানের কাছে এনসিপি একটি প্রত্যাশার কথা, যে লাগামটা যেন টেনে ধরেন, ওই জায়গাটা একটু শুনে আমি বিরতিতে যাব। দেখুন, বিএনপি একটা বিশাল দল, হাতের 5 আঙ্গুল যেরকম সমান হয় না, সবাই কিন্তু একরকম না। বিশেষ করে বিগত 15-17 বছরে আওয়ামী লীগ এরকম একটা ন্যারেটিভ দাঁড় করিয়েছিল, একদম গ্রাম লেভেল থেকে উচ্চ লেভেল পর্যন্ত, যে রাজনীতিটা মানেই হয়তো মানে একটা দাম্ভিকতা, একটা হ্যাডমগিরি দেখানো, নেতাগিরি দেখানো, প্রভাব বিস্তার, ক্ষমতা দেখানো, এমনকি একটা অবৈধ পথে টাকা ইনকামের একটা প্ল্যাটফর্ম। কিন্তু তা না, রাজনীতিটা হচ্ছে সমাজ কল্যাণের একটা সর্বোচ্চ প্ল্যাটফর্ম। এখানে কেউ যে আমাদের মানে সংক্রমিত হয়নি তা না, হয়েছিল বলেই তো আমাদের 7,000 নেতাকর্মীকে তারেক রহমান স্পেয়ার করেন নেই। তিনি মানে তাদেরকে তো বহিষ্কার হয়েছেই, তাদের বিরুদ্ধে মামলাও হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে তো এইটাই প্রথম যে নিজ দলের কর্মীদেরকে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছিলাম। এবং এটা একটা বিশাল দল, এখানে 7,000 নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া মানে এই বিশাল একটা মহাসমুদ্র থেকে এক বালতি পানি তুলে ফেলার মতোই পরিস্থিতি। তাতে বিএনপি কিন্তু লাভবান হয়েছে, জনগণের কাছে আপনার পরিষ্কার হয়েছে যে আমরা ওই অঙ্গীকার আমরা ব্যক্ত করেছি। এখন লাগাম তো টেনে এখনই ধরছেন বলে তো আজকে এগুলো নাই। কিন্তু আজকে শুধু বিএনপির লাগাম নয়,
আজকে অপরাপর যে রাজনৈতিক দলগুলো রয়েছেন তাদের লাগামও তো তাদেরকে টেনে ধরতে হবে। এই ধরুন এনসিপির কথাই বলছেন, এনসিপির বিরুদ্ধে তো বহু অভিযোগ, তাই না? তাদের লাগামটা কে টেনে ধরবে? কিংবা ধরেন জামাত ইসলাম, তাদের লাগামটা কে টেনে ধরবে? তারা তো আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে, কিন্তু তাদের যে চাঁদাবাজি, তাদের যে ধর্ষণ, তাদের যে নারী নির্যাতন, তাদের যে আপনার অপকর্মে, এটা পার্সেন্টেজ অনুযায়ী যদি ধরেন তো বিএনপির থেকে অনেক পার্সেন্টেজ তাদের ওখানে বেশি, কিন্তু তাদের কয়জনের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিয়েছে? এমনকি এমন এমন অনৈতিক কাজ তারা তাদের নেতাকর্মীরা করে বা করেছে, তাদের কয়জনের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিয়েছে? আমি এনসিপির কথা বলছি না, আমি জামাত ইসলামের কথা বলছি। এনসিপিও তাদের 2-4 জনকে নিয়েছে, যেমন প্রশাসনের রদবদলের ক্ষেত্রে তাদের কোনো নেতা প্রভাব বিস্তার করেছিল, তাদের বিরুদ্ধে শত শত কোটি টাকার লেনদেনের একটা অভিযোগ ছিল, বহিষ্কার করেছে। যেমন ধরেন তাদের একজন, যদিও তাদের সরাসরি নেতা না, কিন্তু ছাত্র প্রতিনিধি হয়ে হয়তো সরকারে ছিল, তার এপিএস এর বিরুদ্ধে কোটি কোটি টাকার আপনার লেনদেন বা ব্যবসার একটা বা কি বলে দুর্নীতির একটা অভিযোগ হয়তো ব্যবস্থা নিয়েছে। কিন্তু আমরা সামগ্রিক অর্থেই রাজনীতির যে খারাপ দিকগুলো রয়েছে সেটার লাগামটা আমরা টেনে ধরতে পারছি কি না, সেটাই হচ্ছে বড় জিনিস। শুধুমাত্র বিএনপির লাগাম নয়, আমরা রাজনীতির যে খারাপ কতগুলো দিক গত 15 বছরে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করে গেছে, সেগুলো লাগাম টেনে ধরাটাই এখন আমাদের কাছে বড় চ্যালেঞ্জ। আর সব রাজনৈতিক দল, সব দলই। আর এখানে একটু কথা বলি যে আমাদের চন্দন ভাই উনি বলেছেন যে তারেক রহমানের এই পরিবর্তনটা মানে আগামী দিনেই বোঝা যাবে। আজকে দেখেন আমরা যে পরিবর্তনের কথা বলেছি, আজকে এই যে 2016 সাল থেকে বলে আসছি, আমাদের রাষ্ট্র কাঠামো মেরামতের কথা ভিশন 2030-র মাধ্যমে বলেছি, 27 দফার মাধ্যমে বলেছি, 31 দফার মাধ্যমে বলেছি, সর্বশেষ আমরা জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে আমরা মানে সকল দল মিলে, যেমন অনেক ক্ষেত্রে বিএনপি এগুলো বিশ্বাস করতো না বা ধারণ করতো না, কিন্তু ঐক্যমত্যের ভিত্তিতে একটা কিছু করার চেষ্টা থেকে আমরা কিন্তু আমাদের অনেক অবস্থান থেকে আমরা সরে এসে একটা ঐক্যমত্য করার চেষ্টা করেছি। এটাই তো রাষ্ট্র কাঠামো মেরামতের পরিবর্তন। তবে হ্যাঁ, উনি যে কথাটা বলেছেন চন্দন ভাই, একদিনেই কিন্তু সব পরিবর্তন আসবে না। এই জন্যই আমরা বলেছি যে ঐকমত্য কমিশনের যেভাবে আপনার ইয়েটা এসছে, মানে পরিবর্তনের বিষয়টা এসছে, এটাকে আগামী 5 বছরের মধ্যে পরে আর পরিবর্তন হবে না, বা 5 বছর বা 7 বছর পরে দেখা গেলো এই পরিবর্তনকে আবার পরিবর্তন করতে হবে বাস্তবতার আলোকে, তখন কি আমরা সেটা পরিবর্তন করব না? সেই জন্য পরিবর্তনের যে বিষয়টা, সংস্কারের যে বিষয়টা, এটা চলমান। এই জন্যই আমরা বলি এটা একদিনেই বা একটা নির্বাচনের মাধ্যমেই এটা সম্ভব না। এটা আমাদের সকলে, যেমন আমাদের নেতা তারেক রহমান বলেছেন যে আমরা সকলে মিলে দেশ গড়ব, আমরা একা না। এবং যে কারণে ওনার বক্তব্যে দেখেছেন বিভিন্ন মানে রাজনীতির বিভিন্ন বিষয়কে তিনি কিন্তু অ্যাকোমোডেট করছেন। কাজী সাজ্জাদ চন্দন, এই যে সুলেমান সালে প্রিন্স বলছিলেন শুধু বিএনপির মতো বড় দল নয়, সব দলেরই তার লাগাম টেনে ধরার আগামী দিনের রাজনীতির জন্য, এই জায়গাটি একটু বলবেন। সাথে যুক্ত করতে চাই, প্রধান নির্বাচন কমিশনার বলছেন যে তারা এবার সব অপবাদ ঘোচাতে চান, সুন্দর নির্বাচন উপহার দিতে চান। একই সাথে শঙ্কার কথা বলছেন যে ময়মনসিংহের পোশাক শ্রমিক যে দীপু, সেই দীপু হত্যার মতো আরও অনেক ঘটনা ঘটার শঙ্কা আছে। যদি এমন শঙ্কায় থেকে যায়, নির্বাচন দিন শেষে কতটা উৎসব মুখর হবে? এবং এই যে দীপু দাসের পরিবারের দেখভালের দেখলাম আজকে দায়িত্ব গ্রহণ করলো রাষ্ট্র,